একটি ছোট্ট গ্রামে বাস করত মোহনলাল নামে এক লোক। সে আগে অনেক গরিব ছিল, একটি কুঁড়ে ঘরে বাস করত। তবে সে ছিল অনেক চালাক। মোহনলাল গ্রামের এক ধনী পরিবারের কাজ করত, আর অনেক কৌশলে সেই বাড়ির সম্পত্তির দলিলে নিজের নাম লিখে নেয়। এখন বর্তমানে মোহনলাল সে বাড়িতেই থাকে, আর সে এখন অনেক ধনী। আর যারা সে বাড়িতে ছিল তারা বাড়ি থেকে চলে যায়। অনেকদিন পর শান্তির মুখখানা দেখতে পেলাম। আমি হলাম সবার থেকে ধনী। এ কথা বলে মোহনলাল একা একা কথা বলতে লাগলো। মোহনলালের এরকম কর্মকাণ্ড দেখে গ্রামের অনেকেই তার সাথে কথা বলতো না। এভাবেই দিন কাটতে লাগলো। কি ব্যাপার দাদা, এই সবজিগুলো ভালো হবে তো? ভালো না হলে কি আর সবজিগুলো নিয়ে বসে আছি নাকি? সবজি নিলে নাও, না নিলে এত প্রশ্ন করো না তো বাপু। আরে দাদা, এত রাগ করছো কেন? তোমার কাছে জিনিস কিনতেই তো এসেছি। তোমার কাছে জিনিস বিক্রি করার থেকে না করাই ভালো। এরপর মোহনলাল সেই দোকান থেকে সবজি কিনে বাড়িতে গেল। আর গ্রামের সবার থেকে ধনী মোহনলাল ছিল, তাই গ্রামের অনেকেই তার কাছে টাকা চাইতো। সাহেব, আপনি যদি আমায় কিছু টাকা ধার দিতেন। আমি কি তোদের টাকা দেওয়ার জন্য বসে আছি নাকি? চলে যা এখান থেকে। সাহেব, এমন করবেন না সাহেব, আমাদের টাকাটা খুবই প্রয়োজন। আপনাকে তো আমরা টাকা পরিশোধ করে দেব। না না, আমি তোদের কোনো টাকা দিতে পারবো না, তোরা চলে যা। এ কথা শুনে সেই লোকটি ও তার স্ত্রী নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। হ্যাঁ গো, এবার তাহলে আমাদের কি হবে? জমিতে কোনো কিছু চাষাবাদ না করলে এ বছর কিভাবে কাটাবো? আমাদের আগে সাহেব কত ভালো ছিল, যখনই টাকা চাইতাম তখনই পেতাম। কিন্তু এই লোকটি সাহেবের সাথে বেইমানি করে এই জায়গায় এসে বসেছে। তুমি তো ঠিক কথাই বলেছো গো। এখন আর আমরা কি করব? কিছুই যে করার নেই। হ্যাঁ গো, আমরা যদি এই মোহনলালকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেই তাহলে কেমন হবে বলো তো? তা কি আর সম্ভব নাকি? আমরা কি করে তাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব? হ্যাঁ গো, আমাদের আগে সাহেবের একটা ছেলে ছিল না, নাম যে সুজন। আমরা বরং সুজন দাদাকে এই ঘটনাটা জানিয়ে দেই। সে নিশ্চয়ই তার বাবার সম্পত্তি আবার নিজের করে নেবে। তা তুমি মন্দ বলনি, চেষ্টা করে একবার দেখা যাক। এরপর তারা বাড়িতে চলে গেল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। তারা সুজনের খোঁজ খবর নিল আর সুজনকে সব কথা জানিয়ে দিল। ও, তাহলে এই ব্যাপার। তাহলে বাবা আমাদের এজন্য পুরোনো বাড়িতে নিয়ে এসেছে। আমি তো এসবের কিছুই জানতাম না, বাবা আমাকে কখনো বলেনি। কিন্তু সুজন দাদা, তোমার বাবা কোথায়? সাহেবকে তো দেখছি না। বাড়িটি হারিয়ে যাওয়ার পর বাবা ভীষণ চিন্তায় পড়ে যায়, আর কিছুদিন পরেই স্ট্রোক করে মারা যায়। আপনারা আমার অনেক উপকার করলেন। কিন্তু এ অনেক কঠিন কাজ। ওই মোহনলাল অনেক চালাক। এত সহজে তুমি ওনার কাছে বাড়িটি নিতে পারবে না। এবার বাকি কাজটা আমাকেই করতে দিন। তবে আপনাদের অনেক ধন্যবাদ। এরপর সেই লোকটি তার বউকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সুজন একদিন ছদ্মবেশে তাদের আগের বাড়িতে যায়। সেখানে মোহনলাল থাকতো। কাকু, আমায় একটা কাজ দিন। আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি। না না, আমার বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই, আর আমি তোকে খেতেও দিতে পারবো না। কিন্তু সুজন তাকে অনেকবার বলে ও কাকতি মিনতি করে, যার কারণে মোহনলাল তাকে বাড়িতে থাকার কথা বলে দেয়। ঠিক আছে ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, আমার বাড়িতে কাজ করতে পারিস, আর এখানেই থাকবি। এ কথা শুনে সুজন অনেক খুশি হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো। এবার তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এরপর থেকে সুজন সে বাড়িতেই কাজ করত, আর বাকি সময় সে সম্পত্তির দলিল খুঁজতো। একদিন রাতে কি রে, এভাবে কি খোঁজাখুঁজি করছিস? কয়েকদিন থেকেই লক্ষ্য করছি, কি যেন খুঁজছিস। আরে না সাহেব, আমি আসলে চারদিক খুঁজে খুঁজে দেখছিলাম কোথাও কোনো জায়গা অপরিষ্কার আছে কিনা।
এত পরিষ্কার করার কোনো দরকার নেই, এবার যা ঘুমিয়ে পড়। জি সাহেব, ঠিক আছে। এই কথা বলে সুজন ঘুমিয়ে পড়ে। আর একদিন সুজন সে কাগজটি খুঁজে পায় আর মোহনলালকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর নিজের নামে সবকিছু নিয়ে নেয়। কি রে সুজন, সুজন কোথায় গেলি? আমার চা কোথায়? বাড়িঘর সব এলোমেলো কেন? কোথায় গেল? মোহনলাল হাঁটতে হাঁটতে দেখতে পেল সে তার চেয়ারে বসে আছে। এটা দেখে মোহনলাল অনেক রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসেছিস? গরিব কোথাকার, তাড়াতাড়ি আমার চেয়ার থেকে উঠে পড়। আপনি আমার সাথে কথা না বলে এই বাড়ি থেকে চলে যান, নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব। আমার বাড়িতে থেকে তুই আমাকেই বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছিস? এটা আপনার বাড়ি না, এটা আমার বাড়ি। আপনি এতদিন থেকে আমার বাড়িতে এসে রাজত্ব করেছেন, ছলনা করে আমার বাবার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি সব জানতে পেরেছি, আর এই বাড়ি ভিটে সবকিছু আমার নামে করিয়েছি। এখানে আর আপনার কিছুই করার নেই। এখন আপনি যদি এখান থেকে চলে না যান, তাহলে পুলিশ ডাকবো আমি। না না, এমন করো না আমার সাথে। আমি এখন কোথায় যাব? আমার যে ওই কুড়ে ঘর ছাড়া যাওয়ার কোথাও জায়গা নেই। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এরপর মোহনলালের আর কিছু করার থাকে না, সে তার কুঁড়ে ঘরে চলে আসে। তাকে এভাবে চলে যেতে দেখে সবাই বলা বলি করে। ধনী তাহলে কুড়ি ঘরে যাওয়ার সময় চলে এসেছে। এভাবে অপমানিত হয়ে মোহনলাল সেখান থেকে চলে গেল আর তারা সুজনের কাছে এলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমি আমার বাড়ি ভিটে পেলাম। এখন থেকে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের যখন যা প্রয়োজন হবে সব আমি দিব। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো। ঠাকুমা, বাজারের ব্যাগটা দাও তো, আমি বাজারে যাব আজ। আর তোমাকে আজ থেকে বাজারে যেতে হবে না। তুই কেন যাবি রে? আমি যাব। না ঠাকুমা, তোমাকে আর যেতে হবে না। তোমাকে দেখে সবাই অনেক হাসাহাসি করে, আমার একদম ভালো লাগে না। আমি কুজো হয়েছি, সেটা কি আমার দোষ? ভগবান আমাকে এমন বানিয়েছে। ঠাকুমা, তুমি মন খারাপ করো না। দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও। না রে, তুই থাক, আমি যাই। তুই বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। এভাবে বাজারে গেলে প্রতিদিন মানুষ কি বলবে? আচ্ছা ঠাকুমা, তুমি যাও তাহলে। এরপর কুজো বুড়ি বাজারে ব্যাগ হাতে নিয়ে যেতে থাকে। বাজারে থাকা কিছু লোক কুজো বুড়িকে দেখে হাসাহাসি করে। কুজো বুড়ি সেসব পাত্তা না দিয়ে বাজার করে বাড়িতে যায়। কি রে গৌরে, কোথায় গেলি রে? এই দেখ, বাজার করে এনেছি। ঠাকুমা, তুমি এসেছো? কেউ কিছু বলেনি তো তোমাকে? না রে, কেউ কিছু বলেনি। আমি ওসব পাত্তা দেই না। পাত্তা দিলেই লোকেরা বেশি করে বলে। তুই যা, বাজারগুলো নিয়ে রান্না করে ভাত। হ্যাঁ দাও, বাজারগুলো দাও, রান্নাটা করে ফেলি। তুমি এখানে বসে বিশ্রাম নাও। কুজুপুরি তার কষ্ট চেপে রাখতো, তার নাতনির সামনে তার কষ্ট দেখাতো না। এভাবে তাদের দিন কাটতে থাকে। একদিন গৌরী রাস্তা দিয়ে হাঁটছিল, তখন এক মহিলার সাথে দেখা হয়। কি রে গৌরী, কোথায় যাচ্ছিস? এই তো একটু সামনে যাব। তুমি কোথায় যাচ্ছ গো? আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি রে। খুব ভালো ঘরে আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি রে। ও আচ্ছা, তা খুব ভালো তো। যাও তাহলে তুমি। তা তোরও তো বয়স কম হলো না রে, বিয়ে টিয়ে কিছু করবি না নাকি? না গো, আমি বিয়ে করব না। ঠাকুমাকে ছেড়ে কোথাও যাব না। আমি না থাকলে ঠাকুমাকে কে দেখবে বলো? বিয়ে করবি না নাকি তোকে কেউ বিয়েই করবে না?
তোর ঠাকুমার জন্যই তোর বিয়ে হবে না, বুঝলি? একজনকে বলেছিলাম তোর বিয়ের কথা, কুজোর নাতনি শুনে আর রাজি হলো না। লাগবে না গো কাউকে আমাকে বিয়ে করা, কেউ কি আমাকে বিয়ে করবে না, আমি নিজেই বিয়ে করব না। আর খবরদার আমার ঠাকুমাকে নিয়ে কিছু বলবে না, বলে দিলাম। বড় বড় কথা খালি, যা যা, তোর ওই কুজো বুড়ির সাথেই থাক সারা জীবন। গৌরী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে। কিরে, কি হয়েছে তোর? এখানে মন খারাপ করে আসিস কেন? কিছু হয়নি তো ঠাকুমা, কি হবে আবার আমার? তুমিও না ঠাকুমা, কি যে বলো। কিছু তো হয়েছে, বল আমাকে কি হয়েছে। আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ঠাকুমার কাছে লুকাবি? হ্যাঁ, ঠাকুমার চোখ ফাঁকি দেয়া অত সহজ নাকি? বল এবার কি হয়েছে। গৌরী তার ঠাকুমাকে সব বলে। তুমি কষ্ট পেও না ঠাকুমা, আমি বিয়ে করব না কোনোদিন। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সারা জীবন তোমার সাথেই থাকবো। দূর পাগলি মেয়ে, মেয়েদের একদিন না একদিন বিয়ে করতেই হয়। আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আমি মরে গেলে কে দেখবে তোকে? তুই চিন্তা করিস না, ভালো ছেলে পেয়ে তোকে বিয়ে দেব। আমি তো বললাম তোমাকে আমি বিয়ে করব না। এই কথা বলে গৌরী ঘরে চলে যায়। হে ভগবান, কেন আমাকে এমন বানিয়েছো? আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার এই কুজোর জন্য আমার নাতনিটার বিয়ে হবে না। এর থেকে আমাকে তুলে নাও। এভাবে কদিন কেটে যায়। হঠাৎ একদিন কুচুপুরের বাড়িতে এক দেবতা ছদ্মবেশে আসে। কেউ আছিস বাড়িতে? কেউ আছিস? কে ডাকছে দেখি তো একবার বের হয়ে। এরপর কুচুপুরি বাহিরে আসে। বের হয়ে দেখে একজন লোক এসেছে, পুরো শরীরে ঘা ছিল। কে তুমি বাবা? এখানে কি করছো? তোমার এই অবস্থা হয়েছে কিভাবে? পুরো শরীরে ঘা, তোমার তো চিকিৎসা দরকার। জানি না গো, কোন জন্মের পাপী শাস্তি দিয়েছে ভগবান। আমার এই খাইয়ের জন্য আমার বউ ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি নাকি কখনো ভালো হব না, আমাকে দেখে তাদের ঘৃণা লাগে। চিন্তা করিস না বাবা, ভগবান ঠিক তোকে ভালো করে দিবে। আমার খুব খিদে পেয়েছে গো। আমার এই অবস্থা দেখে কেউ আমাকে খেতে দিল না, তাড়িয়ে দিল সবাই। দুদিন থেকে না খেয়ে আছি। আয় আয়, ভেতরে আয়। আমার এই কুজো দেখে সবাই হাসাহাসি করে। তুই ভিতরে আয়, বস এখানে। দেখি কি আছে ঘরে, তোকে খেতে দে। তুমি খেতে দেবে আমাকে? সত্যি? আমাকে দেখে তোমার ঘৃণা লাগছে না? ঘৃণা লাগবে কেন রে? এটা তো অসুখ। তুই বস, আমি খেতে দিচ্ছি তোকে। খাবার নিয়ে আসে, দেবতাকে খেতে দেয়। দেবতা খেয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাওয়ানোর জন্য। একথা বলতেই চারদিকে আলোয় ভরে যায়। এ কি, এত আলো কেন? এত আলো কোথা থেকে আসছে? এত আলো দেখে কুজু বুড়ি খুব অবাক হয়ে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগে সেই আলো থেকে এক দেবতা বেরিয়ে আসে। হে ঈশ্বর, আপনি এই গরিবের ঘরে? তোর কষ্ট দেখে এসেছি, তোর ব্যবহার দেখে আমি মুগ্ধ ও সন্তুষ্ট। বল তোর কি চাই? যা চাবি তাই দিব। আমার কিছু চাই না, শুধু আমার এই কুজোটা ঠিক করে দিন। আমার জন্য আমার নাতনির বিয়ের ঘর আসে না। ঠিক আছে, দিচ্ছি।
এরপর কুজো বুড়িকে একদম ঠিক করে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেবতা সেখান থেকে চলে যায়। গৌরী বাড়ি এসে দেখে তার ঠাকুমা ঠিক হয়ে গেছে। ঠাকুমা, তুমি ঠিক হয়ে গেছো? এ কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারছি না। কুজো বুড়ি গৌরীকে সব খুলে বলে। চলো ঠাকুমা, আজ আমরা দুজনেই বাজারে যাব। সবাই এতদিন অনেক হাসাহাসি করেছে। এরপর তারা বাজারে যায়। সবাই তা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মিঠাইপুর গ্রামে রজব নামে একজন জেলে বাস করত। রজবের দুই বউ ছিল। বড় বউয়ের নাম ছিল শোভা এবং ছোট বউয়ের নাম ছিল মীরা। তারা দুই বউ বোনের মতো ছিল। তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না। একদিন, মীরা, এদিকে একটু আয় তো। এই দেখ তোর জন্য কি এনেছি, তাড়াতাড়ি আয়। বলো, কি হয়েছে? এই দেখ, আমি বাজার থেকে তোর জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছি। বাহ দিদি, অনেক সুন্দর শাড়ি। আমার বেশ পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে দেখছি। যাক, পছন্দ হয়েছে তাহলে। এটা কাল পরবি, তোকে বেশ মানাবে। আচ্ছা দিদি, ঠিক আছে। কাল সকালেই আমি শাড়ি পরবো। কই গো তোমরা? কোথায় গেলে তোমরা? এদিকে এসো, কিছু কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ গো, বলো কি হয়েছে? কই রে ছোট, কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বলো, এত ডাকছো কেন? এবার বলো কি বলবে। সামনে তো বর্ষা, আমি মাছ ধরতে সমুদ্রে যাব। তোমরা দুজন সাবধানে থেকো, ঝগড়া করো না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমরা মিলেমিশেই থাকবো। কবে আসবে তুমি? আমার তো বেশ চিন্তা হচ্ছে। এই বর্ষায় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আরে ছোট বউ, তুমি এত চিন্তা করো না। আমার কিছুই হবে না। মাছ ধরতে না পারলে তো লাভ হবে না। সংসারটাও তো চালাতে হবে নাকি? আমি আসছি এবার। এই বলে রজব বাড়ি থেকে বের হয় সমুদ্রের উদ্দেশ্যে। এই মাঝি, যাবে নাকি মাছ সমুদ্রে? মনে হয় ঝড় উঠবে। এই ঝড়ে মাছ সমুদ্রে যাবে? আরে কিছুই হবে না, চলো এবার যাওয়া যাক। মাঝি তার নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে যায়। আর তখনই জোরে বাতাস ওঠে। নৌকা দোলাদলি শুরু হয়। এবারে শেষ রক্ষা হলো না মনে হয়। নৌকা বোধহয় উল্টেই যাবে। আরে ভয় পেও না, আরে কিছু হবে না। উপরওয়ালাকে ডাকো, তিনি আমাদের রক্ষা করবেন। তখনই তাদের নৌকাটি ডুবে যায়। মাঝি ও রজব প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে, আর তারা ধীরে ধীরে ডুবে যায়। কয়েকদিন তো হয়ে গেল, লোকটা তো আসার কোনো নামগন্ধই নেই। যে জ্বর হলো, না জানি কি অবস্থায় আছে। দিদি, আমার খুব চিন্তা হচ্ছে। ওনার ফির কিছু হয়ে যায়নি তো? এসব অলক্ষণে কথা বলতে নেই ছোট। দিদি, ঘরে কোনো বাজার নেই। আজ কি রান্না করব? ওনার 2 শতক জমি আছে। এর মধ্যে তুই 1 শতকে চাষ করবি আর আমি 1 শতকে চাষ করব। না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা দিদি, তাই হবে। কাল থেকে আমরা কাজ শুরু করব। পরের দিন সকালবেলা শোভা আর মীরা জমিতে চলে গেল আর কোদাল দিয়ে মাটি উর্বর করতে লাগলো। শোন ছোট, তুই সবজি চাষ করবি আর আমি ধান চাষ করব। তাহলে আর আমাদের কোনো কিছু কিনে খেতে হবে না।
হ্যাঁ দিদি, বেশ ভালো কথা বলেছো। শোভা আর মীরা সেদিনের মতো কাজ শেষ করে বাড়িতে চলে গেল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারা দুজন মিলে জমিতে চাষ করতে লাগলো। মীরা, আর কতদিন এভাবে চলবে বলতো? লোকটার কোনো খোঁজ খবর নেই, কোথায় চলে গেল বলতো? দিনের পর দিন যেতেই লাগলো। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, কিন্তু রজবের কোনো খবর পেল না কেউ। শোভা ও মীরা দুজনে মিলে তাদের চাষের কাজ করছিল। দিদি দেখো, আমাদের ফসল কত ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। এগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনই জমিতে চলে গেল আর সব সবজি তুলতে লাগলো। সবজি তুলে দুজনে বাড়ি ফিরে গেল। কাল সকালে এগুলো বাজারে বিক্রি করে আসবো, আর আসার সময় সংসারের যাবতীয় জিনিস নিয়ে আসবো। ঠিক আছে দিদি। পরের দিন সকালবেলা শোভা ও মীরা দুজনে মিলে বাজারে গেল। তাদের চাষ করা সবজিগুলো আর ধানগুলো বিক্রি করে অনেক টাকা পেল। দিদি, আমরা তো অনেক টাকা পেলাম, এগুলো দিয়ে বেশ ভালো দিন কাটবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোভা ও মীরা বাড়িতে চলে এলো। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। শোভা ও মীরা দুজনে বোনের মতো থাকতে শুরু করলো। দিদি, ও দিদি, দেখো কে এসেছে। কে এসেছে দেখি। রজব তাদের বাড়ির উঠোনে এসে বসেছিল। ওগো, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? তোমার কোনো খোঁজ পাইনি। ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো তোমার? তোমার চেহারার এই অবস্থা কেন? সব শেষ হয়ে গেছে বউ। সেদিন সমুদ্রের মাঝে যাওয়ার সময় আমাদের নৌকাটি ডুবে গিয়েছিল। মাঝে সেদিনই মারা যায়। আমি সমুদ্রের ঢেউয়ে ভেসে একটা তীরে গিয়ে পৌঁছাই। সেখানে ছিল গহীন জঙ্গল। আশেপাশে কোনো গ্রাম ছিল না, কোনো মানুষ ছিল না। আমি খাওয়ার জন্য কিছু পেতাম না। সামান্য কিছু ফল দিয়ে আমার দিন চলে যেত। সবসময় জন্তু জানোয়ারের ভয় ছিল। আমি বাড়ি ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আজ পেলাম, তাই চলে এলাম। উপরওয়ালার কাছে লাখো শুক্রিয়া যে আমাদের কাছে তোমাকে ফিরিয়ে দিয়েছে। এসো, ঘরে এসো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। হ্যাঁ এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। রজব ও তার দুই বউ মিলে খেতে বসে যায়। আজ কতদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছি বলো। এভাবে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে সবাই, আর অনেক হাসাহাসি করতে থাকে। বউ, এখন আমি কি করব? আমার তো কোনো কাজ কর্ম নেই, তাহলে সংসার চালাবো কি করে? আরে তুমি এত চিন্তা করো না। তোমার যে 2 শতক জমি ছিল, সেই জমি আমি আর ছোট মিলে চাষ করি, আর সেখান থেকে আমাদের সংসার চলে যায়। বাহ বউ, তোমাদের বুদ্ধি আছে দেখছি। আমি ওই জমি তোমাদের নামে লিখে দিব। তোমরা দুইজন ওখানেই চাষ করবে। শোভা আর মীরা এতে ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এখন থেকে তোমরা ওই জমিতে কাজ করবে, আর আমি তোমাদের কাজে সাহায্য করব। ঠিক আছে, যা ভালো মনে করো তাই হবে। কাল থেকে তাহলে চাষের কাজ শুরু করব। হ্যাঁ, তাই করব। এবার সবজির সাথে আলু চাষ করব। আচ্ছা ঠিক আছে বউ। পরের দিন সকালবেলা রজব ও তার দুই বউ জমিতে ফসল আবাদের জন্য গেল আর চারা লাগিয়ে বাড়ি ফিরে এলো।
কিছুদিন পর দেখো আমাদের জমিতে কত ভালো ফসল হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। আজই সব ফসল তুলে বাজারে বিক্রি করব। রজব বিকেল বেলা জমির সব ফসল বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি হয়ে বাড়িতে ফিরে এলো। কই গো তোমরা, এদিকে এসো। দেখো কত টাকা পেয়েছি, অনেক লাভ হয়েছে আমাদের। শোভা ও মীরা বেশ খুশি হয়। রজব হাসতে হাসতে বলে, তোমাদের দুই বউয়ের জমি। তোমরা খাবে না? তোমরা খেয়ে নাও, তোমাদের খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেব। আমাদের সাথে বসলেই পারতে। তোমাদের একটা কথা বলবো। বৌদি, অনুমতি নেওয়ার কি আছে, তুমি বলো না। বলি, অনেকদিন তো হলো, লক্ষ্মীকে এবার বাড়িতে নিয়ে এসো না। ওকে ছাড়া যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তোমার সাহস হলো কি করে লক্ষ্মীর নাম এই বাড়িতে তোলার? শুনে রাখো, লক্ষ্মীর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা বলে গোপাল আর কান্ত রেগে খাবার ছেড়ে চলে যায় মাঠে। দিদি, এরা কখনো এদের ভুল বুঝতে পারবে না। লক্ষ্মী যে কেমন আছে। অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমি একটু বাড়িতে যাব। বাড়ি মানে? তোমার দাদারা তো আমাদের মেনে নেয়নি, তাহলে? বিকেলে দাদারা বাড়িতে থাকে না, সে সময় দাদারা জমিতে থাকে। বৌদিদের কথা খুব মনে পড়ছে, খুব ভালোবাসে ওরা আমায়। আচ্ছা, আমি অফিসে গেলাম, ফিরে এসে তোমায় নিয়ে যাব। দাদা, বৌদির ওপর এভাবে রাগ করা কি ঠিক হলো তোমার? রাগ হব না তো কি মাথায় তুলে নাচবো? যে বোনের গায়ে একটা আজ আসতে দেইনি, শেষে কিনা সেই বোন সম্মানে তোয়াক্কা না করে পালিয়ে গেল। এর পিছনে কিন্তু আমাদের দোষ কম নয় দাদা। দোষ? মোরলের সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকতো, ওর জন্য গ্রামে এখন মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারি না, সবাই আড়ালে নিন্দে মন্দ করে। তখন তারা দুই ভাই মিলে মাঠে কাজ করছিল আর এদিকে লক্ষ্মীর বর বাড়িতে চলে আসে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সে কি কথা, তুমি না বলেছিলে ওই বাড়িতে যাবে? নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই যাচ্ছি, এখনই চলে আসবো। লক্ষ্মী রেডি হয়ে দুজনে মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণ পর তারা ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। ছোট বৌদি, বড় বৌদি, কোথায় তোমরা? লক্ষ্মী, তোরা কেমন আছিস? তোরা আয়, ভেতরে আয়। এতদিনে বৌদিদের কথা মনে পড়লো তাহলে? রোজই মনে পড়ে বৌদি, কিন্তু আমার যে কপাল পোড়া। হয়েছে হয়েছে, ওসব কথা বাদ দাও। এবার বলো, কি খাবে? আপনার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না। এই চায়ের অনেক প্রশংসা শুনেছি লক্ষ্মীর থেকে। তখন লক্ষ্মীর বৌদি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল। বৌদি, আজ তাহলে আসি, দাদারা আসার সময় হয়ে গেল যে। সাবধানে যাস, আর চিন্তা করিস না, আমরা ঠিক তোর দাদাদের বুঝিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসব। লক্ষ্মী আর লক্ষ্মীর বর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মোড়লের এক পেয়াদা তাদের দেখতে পায় আর তারা তাড়াতাড়ি মোড়লের কাছে গিয়ে বলে, কি বলছিস কি? খবর একদম পাকা তো নাকি? পরে আবার বুঝিস। যা, এখনই গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আয়। তখন মোড়লের পেয়াদা গিয়ে গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আসে। কি ব্যাপার কান্ত, লক্ষ্মীকে তোমরা মেনে নিয়েছো? আমাকে বর সাজিয়ে নিয়ে গিয়ে বোনকে পালিয়ে দিয়ে
ভালোই নাটক করলে তাহলে। লক্ষ্মীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মোড়ল মশাই, এখানে মেনে নেওয়ার কোনো মানেই নেই। আজ লক্ষ্মী আর ওর বর এসেছিল তোমাদের বাড়িতে, পাক্কা খবর আছে। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? এই তো ঘন্টা দিয়ে কাগের কথা। আমরা তো তখন মাঠে ছিলাম, যদি এসে থাকে তাহলে যারা বাড়িতে উঠতে দিয়েছে তাদের আজ শেষ ভোজ হবে আমার বাড়িতে। তারপর কান্ত আর গোপাল চলে আসে আর বাড়িতে এসে গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? লক্ষ্মী এ বাড়িতে এসেছিল? না মানে মানে আমতা আমতা না করে বলো। হ্যাঁ এসেছিল, ওর বাবার বাড়িতে এসেছিল। তোমাদের না করেছিলাম ওরা যেন চৌকাঠ না পেরোয়। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে, যাও এক্ষুনি বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। তারপর দুই বউ বাড়ি থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দাদা, কখনো তোমার মুখের ওপর কোনো কথা বলিনি। এই যে তুমি অসুস্থ, তোমার সেবা তো ঠিক মতো করতে পারছি না। কি বলতে চাস তুই? দাদা, আমরা অন্যের কথা শুনে আমরা আমাদের আপনজনদের দূরে সরিয়ে দিয়েছি। তুমি একবার লক্ষ্মীর কথাই ভাবো। এই মোড়লকে বিয়ে করলে কি ও কখনো সুখী হতে পারতো বলো? সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে, আর কিছু করার নেই। এখনো দেরি হয়নি দাদা, চলো আমরা ওদের সবাইকে ফিরিয়ে আনতে যাই। তখন তারা দুজনে মিলে লক্ষ্মীর বাড়িতে যায় আর গিয়ে দেখে সবাই সেখানে। লক্ষ্মী, দাদা তোমরা, তোমার এমন অবস্থা কি করে হলো? সব তোদের কষ্ট দেওয়ার ফল রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না, ভগবান যে আমাকে ক্ষমা করবেন না, তুমি যে আমার প্রতিদেবতা। এবার চলো সবাই বাড়িতে ফিরে যাই। সেটা কিভাবে হয় দাদা? এই প্রথম আপনারা আমার বাড়িতে এলেন আর না খেয়ে চলে যাবেন? তখন সবাই হাসতে থাকে।